তন্দ্রা, পিঙ্কি এবং শিলা ছোট ছোট ছেলে মেয়েদের স্কুলে গরমের ছুটি পড়ে। আর গরমের ছুটি পড়া মাত্রই তারা তিনজনে বাপের বাড়িতে যাওয়ার জন্য পাগল হয়ে ওঠে। তাই তিন বোন মিলে একে অপরকে ফোন করে ঠিক করে আজকেই তারা ব্যাগ গুছিয়ে বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে। তাই সন্ধ্যা হতে না হতেই তিন বোন তাদের বাচ্চাদেরকে নিয়ে বাপের বাড়িতে গিয়ে উপস্থিত হয়। এমন সময় তিন ননদকে দেখা মাত্রই বাড়ির বউ শিখার মুখ একেবারে বাংলার পাঁচের মতো হয়ে যায়। বৌদি, কেমন আছো? আর বলো না, আজকে বাচ্চাগুলোর গরমের ছুটি পড়া মাত্রই ওরা দিদার বাড়িতে আসবে বলে সকাল থেকে কান্নাকাটি করা শুরু করে দিয়েছে। তাই আর ওদেরকে না নিয়ে এসে পারলাম না। না না, ভালো করেছো। আমি ভাবছিলাম আজকেই তোমাদেরকে ফোন করব, কারণ আমি জানি ওদের গরমের ছুটি কবে থেকে পড়ে। যাই হোক, এই তো এই কিছুদিন বাপের বাড়িতে এসে একটু আরাম করতে পারো, কারণ গরমের ছুটি শেষ হয়ে গেলে তোমাদের তো ছুটি শেষ হয়ে যাবে। শিখার মুখে এরকম কথা শুনে তার তিন ননদ খুবই খুশি হয়। কিন্তু শিখার মুখে মধু হলেও মনে একেবারে বিষ ভর্তি, আর সে কিছুতেই তার তিন ননদকে সহ্য করতে পারে না। কারণ তিনজনে মিলে তাদের বাচ্চা কাচ্চা সমেত শিখাকে ভীষণ পরিমাণে জ্বালায়। তাই শিখা তার তিন ননদকে দেখে মনে মনে মোটেই খুশি হতে পারে না। অন্যদিকে তার শাশুড়ি মা চন্দনা দেবী নিজের তিন মেয়েকে দেখে এবং নাতি নাতনিকে দেখে ভীষণ পরিমাণে খুশি হয়। সে তখনই তার নাতি নাতনিকে জড়িয়ে ধরে আদর করতে শুরু করে। উফ বাবা, ভীষণ গরম পড়েছে আজকে, তার উপর রাত্রিবেলা সবার জন্য রান্না বান্না করতে হবে। যাই, আমি রান্নাঘরে গিয়ে তাড়াতাড়ি করে ভাত আর ডাল রান্না করে ফেলি। এই বলে শিখা রান্নাঘরে চলে যায়। আর ঠিক তখনই তার তিন ননদ পেছন পেছন রান্নাঘরে আসে, কারণ আজকে তারা যা বলবে তাদের বৌদিকে তাই রান্না করতে হবে। বৌদি, তুমি ডাল ভাত রান্না করো না প্লিজ। প্রত্যেকদিন চিন্টুকে স্কুলে পাঠানোর আগে আমি ডাল ভাত রান্না করি আর ওকে ডাল ভাত খাওয়াই, তারপর নিজেরাও দুপুরবেলা গরমের মধ্যে ডাল ভাত খাই। তাই আজকে বাপের বাড়িতে এসে একদম ডাল ভাত খেতে ইচ্ছে করছে না। বৌদি, তুমি বরঞ্চ আমাদের জন্য মাটন বিরিয়ানি আর চিকেন চাপ রান্না করো। এই তো ট্রেনে করে বাপের বাড়ি আসতে আসতেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকমের সামার ভ্যাকেশন স্পেশাল ভিডিও দেখছিলাম, আর সেখানে একটা বউ কি সুন্দর বিরিয়ানি রান্না করছিল। তাই তুমিও আজকে বিরিয়ানি রান্না করো, আমাদের ছেলে মেয়েরা বিরিয়ানি খেতে খুব ভালোবাসে। কি, এই বিভৎস গরমে এখন আমি রান্নাঘরে 3 ঘন্টা দাঁড়িয়ে থেকে বিরিয়ানি রান্না করব? এটা তো অনেক খাটনির ব্যাপার। তোমরা তো এখন 1 মাস বাপের বাড়িতেই থাকবে, তাই একটু বৃষ্টি পড়ুক, তারপর তোমাদেরকে আমি নিশ্চয়ই বিরিয়ানি রান্না করে খাওয়াবো। কিন্তু আজকে আমি এই গরমের মধ্যে বিরিয়ানি রান্না করতে পারছি না। শিখা এই কথা বললে তিন ননদের ভীষণ পরিমাণে মন খারাপ হয়ে যায়, কারণ আজকে তাদের বিরিয়ানি খাওয়ার ভীষণ ইচ্ছা হয়। তাই শিখার কিছু করার থাকে না। সে তখনই তার তিন ননদ এবং তার বাচ্চাদের মন রাখার জন্য গরম গরম বিরিয়ানি রান্না করতে শুরু করে। আর শিখা যখন বিরিয়ানি রান্না করে তখন তার তিন ননদের 6টা বাচ্চা কাচ্চা সারা বাড়িতে ছুটে বেড়ায় আর জোরে জোরে চিৎকার করে খেলা করে। এমনকি তারা রান্নাঘরে এসে শিখাকেও বিরক্ত করে। তাই এই গরমের মধ্যে শিখা একেবারে অতিষ্ঠ হয়ে ওঠে। উফ, অসহ্য একেবারে, আমার জীবনে আর শান্তি থাকলো না। এই গরমের মধ্যে রান্নাঘরে দাঁড়িয়ে থেকে রান্না করো, তারপর আবার এই বাচ্চাগুলো জ্বালাতন করছে। এই, তোরা রান্নাঘরের বাইরে গিয়ে খেলতো, এখন দয়া করে আমাকে জ্বালাতন করিস না। আমরা তো ঘরের মধ্যেই খেলা করছিলাম মামি, কিন্তু মা আর মাসি বলল মামি রান্নাঘরে আছে আর তোমার কাছে গিয়ে খেলা করতে বলল, ওদেরকে জ্বালাতন করতে না, ওরা এখন ঘুমাবে। হ্যাঁ মামি, মা বলল যখন স্কুল খোলা থাকে তখন আমরা মায়েদেরকে ভীষণ জ্বালাই। তাই এখন যেহেতু গরমের ছুটি পড়েছে আর আমরা মামার বাড়িতে ঘুরতে এসেছি, তাই বলল মামা আর মামিকে জ্বালাতন করে ওদের মাথার চুল খাড়া করে দিতে। বাচ্চাদের মুখে এরকম পাকা পাকা কথা শুনে শিখা একেবারে অবাক হয়ে যায়। আর এমন সময় শিখা তার তিন ননদের বাপের বাড়িতে আসার অভিসন্ধি ভালো করেই বুঝতে পারে, কিন্তু শিখার এতে কিছু করার নেই। শিখা বাড়ি বাড়ি চিন্টু, মিঠি এবং তার ভাই বোনেদেরকে রান্নাঘরের বাইরে যেতে বললেও তারা কোনো কথা শুনতে চায় না। সবকটা বাচ্চা রান্নাঘরে বসেই পুতুল খেলা, রান্নাবাটি খেলা করে। এভাবেই দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই শিখার বিরিয়ানি রান্না হয়ে যায়। কি মজা, কি মজা, মামির বিরিয়ানি রান্না হয়ে গেছে। আমরা আজকে গরম গরম বিরিয়ানি খাবো। এই ভাই, চল তাড়াতাড়ি মায়ের কাছে যাই আর মা মাসিদেরকে ঘুম থেকে ডেকে তুলি, কারণ ওরা বলেছিল মামির বিরিয়ানি রান্না হয়ে গেলে ওদেরকে ঘুম থেকে ডেকে তুলতে, তারপর আমরা একসঙ্গে বসে খাওয়া দাওয়া করব। চল চল। এই বলে বাচ্চারা তাদের মায়েদের কাছে চলে যায়। আর বিরিয়ানি রান্না হয়ে যাওয়ার খবর পেলে তিন বোন তখনই ঘুম থেকে উঠে হাই তুলতে তুলতে বিরিয়ানি খেতে চলে আসে।
আর তারা 3 বোন মজা করে নিজেদের বাচ্চাদের সঙ্গে বসে গল্প করতে করতে বিরিয়ানি খায়। কিন্তু খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর বাসনপত্র এবং টেবিল শিখাকেই পরিষ্কার করতে হয়, যার ফলে শিখা ভীষণই বিরক্ত বোধ করে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর তাদের বাড়ি যেন মনে হয় একেবারে মাছের বাজার। 3 ননদ তাদের ছোট ছোট বাচ্চা পুরো বাড়িতে একেবারে দাপিয়ে বেড়ায়। এমনই একদিন, আজকে আমি আমার বান্ধবীর সঙ্গে একটু শপিং করতে যাব, তাই আজকে আর রান্না বান্না হবে না, অনলাইনেই কিছু একটা অর্ডার করে তোমরা খেয়ে নিও, কেমন? ভালোই তো বৌদি, আমরা আর অনলাইনে কিছু অর্ডার করে খাবো না। চলো আমরাও আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে তোমাদের সঙ্গে শপিং করতে যাব। আমাদের অনেক কিছু কেনাকাটা করতে হবে, কারণ এখন স্কুল ছুটি পড়েছে তো, তাই হাতে অনেক সময়। ওদের স্কুল খুলে গেলে আমরা তো শপিং করতে যাওয়ারও সুযোগ পাই না। শিখা তার 3 ননদের কথা শুনে একেবারে অবাক হয়ে যায়, কারণ এখন তার 3 ননদ নিজেদের বাচ্চাদেরকে নিয়ে শিখার সঙ্গে ঘুরে বেড়াতে চায়, যার ফলে শিখার কিছু করার থাকে না। সেদিন গরমের মধ্যেই বাড়ির একটা ছোট গাড়ি করে সবাই মিলে শপিং করতে বেরিয়ে পড়ে। আর গাড়ির মধ্যেও সবাই এমন মিলে চিৎকার চেঁচামেচি শুরু করে যে শিখার মাথা একেবারে গরমে গুলিয়ে যায়। উফ, এই জন্যই আমি বিজয়কে বলেছিলাম একটা 10 সিটারের গাড়ি কিনতে, কিন্তু বিজয় আমার কথা শুনলো না, আর এখন আমাকে কষ্ট করতে হচ্ছে। আমার ননদ আর তার ছেলে মেয়েদের গরমের ছুটি মানে আমার সাজা। শিখা মনে মনে এমনই ভাবনা চিন্তা করতে থাকে, আর অন্যদিকে বাকিরা গাড়ির মধ্যে হাসি ঠাট্টা গল্পগুজব করে। এভাবে তারা সবাই মিলে কিছুক্ষণের মধ্যে শপিং মলে গিয়ে পৌঁছায়। আর শপিং মলে গিয়ে সবাই যে যার মতো শপিং করতে শুরু করে। কিন্তু যখনই শিখার 3 ননদের বাচ্চারা কিছু কেনার জন্য আবদার করে, তখন তারা 3 বোন বাচ্চাদেরকে বৌদির কাছে পাঠিয়ে দেয়। এই তোর মামিকে বল, তোর মামি পুতুল কিনে দেবে, জামা কাপড় কিনে দেবে, সব কিনে দেবে। আমরা এখন বেশি কিছু কিনে দিতে পারবো না, কারণ গরমের ছুটির পর স্কুল খোলার সঙ্গে সঙ্গে তোদের আবার স্কুলে ফিস দিতে হবে। তাই এখন তোদের যা দরকার হবে সবকিছু তোদের মামি কিনে দেবে। মানে আমি যে তোমার দাদার কাছ থেকে শুধুমাত্র আমার শপিং করার জন্য টাকা নিয়ে এসেছি, আর এখন আমি এদের সবাইকে যদি পুতুল, জামা কাপড়, খেলনা কিনে দিই, তাহলে তো আমার কাছে যা টাকা আছে শেষ হয়ে যাবে। বৌদি, তুমি এরকম করে বলতে পারলে? ওরা একটু মামির কাছ থেকে জিনিসপত্র কিনবো বলে আবদার করছে, আর তুমি মুখের উপর না করে দেবে? আমার দাদা মাস গেলে কম টাকা রোজগার করে না, সুতরাং আমরা এখনই দাদাকে ফোন করে বলছি। এই বলে 3 বোন তাদের দাদাকে ফোন করে। আর বিজয় যেহেতু তার 3 বোন এবং তাদের ছেলে মেয়েদের ভীষণই ভালোবাসে, তাই তখনই বিজয় টাকা পাঠিয়ে দেয়, যার ফলে শিখার 3 ননদ আনন্দ করে অনেক অনেক শপিং করে। সেই সাথে শপিং মলের বাইরে বেরিয়ে একটা বড় রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে সবাই মিলে বাড়িতে ফিরে আসে। কিন্তু শিখা মনে মনে ভীষণই অসন্তুষ্ট থাকে, কারণ জল এবার তার মাথার উপর দিয়ে গড়িয়ে যায়। আর এমনই একদিন দুপুরবেলা রান্নাবান্না করার পর শিখা নিজের ঘরে গিয়ে এসি চালিয়ে আরাম করে। কিন্তু তখনই তার ননদের ছেলে মেয়েরা সেখানে এসে ভীষণই চিৎকার চেঁচামেচি করে তাকে জ্বালাতন করতে শুরু করে দেয়। এই তোদের কি চোখে একটু ঘুম নেই? যা ঘরে গিয়ে মায়েদের সঙ্গে ঘুমা, আর আমাকে একটু আরাম করতে দে। আমার আর এত চিৎকার চেঁচামেচি ভালো লাগছে না। না, এখন ঘরে যাব না, ঘরে গেলেই মায়েরা বকা দেবে, কারণ এখন আমাদেরকে হোমওয়ার্ক করতে হবে। ও মামি, আমাদের সামার ভ্যাকেশনের হোমওয়ার্ক গুলো করিয়ে দাও না। আমরা একটা অঙ্ক, ভূগোল, ইতিহাস কিছুই বুঝতে পারছি না, আর আমাদের মায়েরা তো গল্পই করছে, আমাদেরকে পড়াশোনা করাচ্ছে না। দেখো ও মামি, প্লিজ আমাদের হোমওয়ার্ক গুলো করিয়ে দাও না, কারণ স্কুল খোলার পর যখন ম্যাম হোমওয়ার্ক দেখতে চাইবে, আর তখন যদি আমাদের হোমওয়ার্ক আমরা সাবমিট করতে না পারি, তাহলে আমাদের খুব বকাবকি করবে। প্লিজ আমাদের হোমওয়ার্ক গুলো করে দাও। এভাবে সবাই মিলে শিখাকে হোমওয়ার্ক করিয়ে দেওয়ার জন্য ব্যতিব্যস্ত করে তোলে, তাই শিখার কিছু করার থাকে না। সে তখনই তার ননদের বাচ্চাদেরকে একসঙ্গে খাটের উপর বসিয়ে হোমওয়ার্ক করাতে শুরু করে। আর এভাবেই তাদেরকে পড়াশোনা করাতে করাতে সন্ধ্যা হয়ে আসে। আর সন্ধ্যা হওয়া মাত্রই শিখার 3 ননদ বৌদির কাছে চা এবং চপ মুড়ি খাওয়ার আবদার করে। তাই শিখা রান্নাঘরে গিয়ে সবার জন্য গরম গরম চা এবং চপ তৈরি করে নিয়ে আসে। এমনকি রাত্রিবেলাতে আবার শিখার জন্য বিভিন্ন রকম খাবার রান্না করতে হয়। এভাবে শিখা এক মুহূর্ত শান্তির নিঃশ্বাস ফেলার সময় পায় না। দেখতে দেখতে আরো কিছুদিন কাটে, আর প্রত্যেকদিন শিখা তার ননদ এবং তার ছেলে মেয়েদের গরমের ছুটি শেষ হওয়ার অপেক্ষা করে। একদিন, বৌদি এই নাও, আমাদের ছেলে মেয়েদের স্কুলের জামা কাপড়গুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে দাও। কিছুদিন পরেই গরমের ছুটি শেষ হয়ে যাবে, আর তারপর এদেরকে আবার আগের মতো স্কুলে পাঠাতে হবে। একেবারে বাপের বাড়ি থেকে সব পরিষ্কার করে তারপরেই নিয়ে যাব।
সেই জন্য এই জামা কাপড়গুলো এখানে নিয়ে এসেছিলাম। শিখা তার ননদের কথা শুনে একেবারে অবাক হয়ে যায়, আর সে মনে মনে খুব রেগে গেলেও ননদের মুখের উপর কিছু বলতে পারে না। বাধ্য হয়ে সে প্রত্যেকটা বাচ্চা স্কুলের নোংরা জামা কাপড় কেচে পরিষ্কার করে দেয়। আমাকে আর কত জ্বালাতন করবি, করে নে, আর তো 2 দিন, তারপর যখন স্কুল খুলে যাবে তখন আর আমাকে কেউ জ্বালাতন করতে পারবি না, কারণ না চাইতেও তোদের সব কটাকে বাড়ি ফিরে যেতে হবে। হে ঈশ্বর, প্রত্যেক বছরই গরমকাল আসলে আমার জীবনে কেন এরকম জ্বালাতন হয়? এভাবে আরো 2 দিন কাটে, আর শিখার 3 ননদ এবার ব্যাগ গুছিয়ে নেয়, কারণ কালকেই তাদের ছেলে মেয়েদের স্কুল খুলবে, তাই বাধ্য হয়ে তাদেরকে বাড়ি ফিরতে হবে। কিন্তু যেই মুহূর্তে শিখার 3 ননদ বাড়ি থেকে বেরোবে তখনই পিঙ্কির ফোনে কল আসে। হ্যাঁ পল্টুর মা, বলো, কি বলছো? তাই নাকি? কালকে ওদের স্কুল খুলবে না? এখন বেশি গরম পড়ছে বলে আরো 20 দিন গরমের ছুটি বাড়িয়ে দিয়েছে। তুমি তো দারুণ খবর শোনালে। ভাগ্যিস আমরা এখনো বাপের বাড়ি থেকে বেরোইনি, তাহলে তো ভালোই, আরো 20 দিন এক্সট্রা ছুটি পেয়ে গেলাম। এখন 20 দিন আরাম করতে পারবো। পিঙ্কির কথা শুনে শিখার মাথায় হাত পড়ে, কিন্তু পিঙ্কি এবং তার বোনেদের খুশির কোনো ঠিকানা থাকে না। তোমরা কি এখনো এখানেই পড়ে থাকবে? এরকম করে কেন বলছো বৌদি? আর তো 20 দিন, বেকার বেকার এখন শ্বশুর বাড়িতে গিয়ে কি করব? একেবারে বাপের বাড়িতে থেকে খেয়ে আরাম করে তারপর যাব। আবার তো পরের বছর আসতে পারবো, বলো? এভাবে 3 ননদ যখন আবার থাকার প্রস্তুতি নেয় তখন শিখার শাশুড়ি মা শিখাকে বাঁচিয়ে নেয়, কারণ সে খুব ভালো মতোই তার বৌমার কষ্ট বুঝতে পারে। আসলে আমি আমার ছেলে আর ছেলের বৌমার কাছে আমাকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য আবদার করেছিলাম, তাই আমরা কালকে ঘুরতে বেরিয়ে যাচ্ছি। আমাদের 3টে টিকিট কাটাও হয়ে গেছে, তাই তোরা এখন নিজেদের বাড়িতে ফিরে যা। আমরা যখন ঘুরে ফিরে আসবো তখন তোরা তোদের বাচ্চাদেরকে নিয়ে চলে আসিস, কারণ এখন যদি আমরা ঘুরতে না যাই তাহলে আমাদের তো আর ঘোরাই হবে না। মায়ের কথা শুনে 3 মেয়ে একেবারে চুপ করে থাকে, কারণ এখন তারা খুব ভালো মতোই বুঝতে পারে যে তাদের এত বেশি বাপের বাড়িতে থাকা তাদের মা ঠিক পছন্দ করতে পারছে না। তাই তারা 3 বোন কোনো কথা বাড়াতে চায় না। তারা তখনই নিজেদের বাচ্চাদেরকে নিয়ে শ্বশুর বাড়িতে ফিরে যায়, আর যা দেখে শিখা খুবই খুশি হয়। থ্যাংক ইউ মা, আপনি আমাকে বাঁচিয়ে দিয়েছেন, তা না হলে আমি এত কাজ করতেই পারছিলাম না। কিছু মনে করবেন না, আপনার 3 মেয়ে আমাকে সাহায্য করছিল না। ঠিক আছে বৌমা, আমার 3 মেয়ের নামে আর নিন্দা করতে হবে না। আসলে ওরাও সংসারে অনেক কাজ করে, তো ছেলে মেয়েদের গরমের ছুটি পড়লে বাপের বাড়িতে তাই ছেলে মেয়েদের গরমের ছুটি পড়লে বাপের বাড়িতে একটু আরাম করতে চলে আসে, কিন্তু বেশি বাপের বাড়িতে থাকাও ভালো নয়। এভাবে দেখতে দেখতে 1 বছর কেটে যায়, আর পরের বছর গরমে ছুটি পড়লে শিখার 3 ননদ আবার বাপের বাড়িতে চলে আসে, কিন্তু এবার তারা 3 বোন নিজেদের বৌদির কাজে সাহায্য করে, আর সেই সাথে খুব বেশি দিন বাপের বাড়িতে থাকতে চায় না। রাহুল এক ধনী ঘরের ছেলে ছিল। শহরের বড় বড় বিজনেসম্যানদের মধ্যে তার বাবা হিমাংশু বাবুর 7 নম্বরের স্থান ছিল। রাহুল এত বড়লোকের ছেলে হওয়া সত্ত্বেও সে খুবই সাধারণভাবে জীবনযাপন করতে পছন্দ করত। সে সবসময় গরিব ব্যক্তিদের সঙ্গে বন্ধুত্ব করতে ভালোবাসত, সেই সাথে গরিব ব্যক্তিদের সাহায্য করতেও সে পছন্দ করত। একদিন কলেজে প্রিয়া নামে একটি মেয়ে রাহুলের কাছে এসে বলে, হে রাহুল, আমি তোমাকে একটা কথা বলতে চাই। আসলে আই লাইক ইউ অ্যান্ড আই ওয়ান্ট টু ম্যারি ইউ। তোমার বাবা আর আমার বাবা বিজনেস পার্টনার। আমরা দুজনে বিয়ে করলে আমাদের প্রপার্টি আরো বেড়ে যাবে। সরি, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। একটা সম্পর্ক সম্পত্তির ভিত্তিতে আমি করতে পারবো না। আমি বিয়ে করলে কোনো গরিব ঘরের মেয়েকে বিয়ে করব, কারণ বড় লোকদের আমার পছন্দ না, যারা শুধুমাত্র টাকার পেছনেই দৌড়ায়। দূর থেকে দাঁড়িয়ে তাদের কথা সবই মনিকা শুনতে পায়। রাহুলের কথা শুনে মনিকার খুব ভালো লাগে। মনিকা ওই কলেজে রাহুলের সঙ্গেই পড়তো। সে মনে মনে রাহুলকে পছন্দ করত, কিন্তু কখনোই রাহুলকে তার মনের কথা বলার সাহস পেত না। একদিন সে মনের সাহস নিয়ে রাহুলকে এসে তার মনের কথা বলে, আমি জানি তোমার গরিব ঘরের মেয়ে পছন্দ। আমার বাবা মা খুব গরিব। আমার বাবা দিনমজুরির কাজ করে, আর আমরা খুব ভাঙাচোরা একটা বাড়িতে থাকি, তাও আবার আমরা গ্রামে থাকি। কিন্তু আমি ভাবছি তুমি আমাকে বউ হিসেবে মেনে নিলেও তোমার বাবা মা কি আমাকে মেনে নিতে পারবে? না, আমার বাবা মা এই বিয়েটা কখনোই মেনে নিতে পারবে না। কিন্তু ছোটবেলা থেকে আমি আমার বাবা মায়ের কথা সব মেনে চলেছি। কিন্তু এখন আমি আমার জীবনের এত বড় একটা সিদ্ধান্ত নিজে নেব। আমি নিজে তোমার বাবা মায়ের কাছে যাব, আর তোমাদের বাড়ি থেকেই তোমাকে বিয়ে করে নিয়ে আসবো। এই কথা শুনে মনিকা খুবই খুশি হয়। কিছুদিনের মধ্যেই রাহুল মধুপুর গ্রামে মনিকাদের বাড়িতে চলে যায়। মনিকা এবং তার বাবা মা একটা খুবই সাধারণ টিনের চাল দেওয়া ভাঙাচোরা ঘরে থাকতো। এই দেখে রাহুলের কোনো রকম ভাবে খারাপ লাগে না।
সে মনিকার বাবা মায়ের উপস্থিতিতে মনিকাকে বিয়ে করে এবং মনিকাকে নিজের বাড়িতে নিয়ে চলে আসে। মনিকার পরিচয় জানার পর রাহুলের বাবা মা কিছুতেই তাকে বাড়ির বউ হিসেবে মেনে নিতে চায় না। তুমি এত বড় একজন বিজনেসম্যানের ছেলে হয়ে এরকম একটা গরিব ভিখারি ঘরের মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে চলে এলে, তোমার একটুও লজ্জা করলো না? তুমি একবারও আমাদের মান সম্মানের কথা চিন্তা করলে না? লোকে আমাদের নামে এবার কতটা নিন্দা করবে বলো তো? আমাকে নিয়ে ভাবার মতো সময় কি আছে তোমাদের কাছে? তোমরা তো শুধু টাকা ভালোবাসো, টাকার পেছনে তোমরা দিন রাত দৌড়াচ্ছ। আমি আমার ভালোবাসার মানুষকে খুঁজে নিয়েছি, কারণ আমি জীবনে টাকা চাই না, আমি সুখ চাই। আর তোমরা মনিকাকে বৌমা হিসেবে মানতে পারছো না, ঠিক আছে, আমি মনিকাকে নিয়ে চলে যাচ্ছি এখান থেকে। এই বলে রাহুল মনিকাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবে বলে এগিয়ে যায়, কিন্তু তখনই তার বাবা মা তাকে আটকায়। জ্যোতি দেবী মিথ্যা কান্নার অভিনয় করে বলে, তুমি চলে গেলে আমাদের আর কি আছে বলো? আমরা কাকে নিয়ে থাকবো? ঠিক আছে বাবু, তোমার খুশিতেই আমরা খুশি, তোমরা এখানেই থাকো, তোমরা কোথাও যাবে না। এই কথা শুনে রাহুল তার বউকে নিয়ে নিজের ঘরে চলে যায়। ছেলের সামনে তার বাবা মা শুধুমাত্র মিথ্যা নাটক করে, কারণ তারা মন থেকে মনিকাকে মেনে নিতে পারে না। রাহুল যখন বাড়িতে থাকে না, তখনই তারা মনিকার সঙ্গে খারাপ ব্যবহার করে। এরকম ভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন রাহুল বাড়িতে এসে মনিকাকে বলে, মনিকা, আজকে আমি তোমার বাবা মায়ের সঙ্গে দেখা করবো বলে গিয়েছিলাম, কিন্তু ওখানে গিয়ে যা দেখলাম, ওই মধুপুর গ্রামে বন্যা হয়েছে আর ওখানকার বেশিরভাগ ঘরবাড়ি ভেঙে গেছে। এমনকি আমি তোমাদের ঘরবাড়িটাও ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখলাম। তোমার বাবা মা কোথায় আছে তুমি কিছু জানো? সে কি, এত কিছু হয়ে গেল? আমি তো জানতেও পারলাম না। মা বাবা হয়তো ইচ্ছা করে আমাকে কিছু বলেনি, হয়তো আমার কোনো আত্মীয় স্বজনদের বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছে। তুমি এত সহজভাবে কিভাবে বলতে পারছো? বাবা মাকে নিয়ে তোমার কি কোনো রকমের চিন্তা নেই? এরকম একটা খারাপ পরিস্থিতিতে আমাদের ওনাদের পাশে দাঁড়ানো উচিত। তুমি যাও, তোমাদের বাবা মাকে আমাদের বাড়িতে নিয়ে এসো। যতদিন না সবকিছু ঠিকঠাক হচ্ছে, ওনারা আমাদের বাড়িতেই থাকবেন। রাহুলের কথা শুনে মনিকা তার বাবা মাকে সেখানে নিয়ে আসতে চলে যায়। মনিকা বাড়ির বাইরে বেরোতেই তার সামনে একটা গাড়ি এসে দাঁড়ায়। সেই গাড়ি করে মনিকা সোজা তার আসল বাড়িতে গিয়ে পৌঁছায়, যেখানে তার বাবা মা খুবই রাজকীয়ভাবে জীবন কাটাচ্ছিল। আসলে মনিকা ছিল ওই শহরের সবচেয়ে বড় বিজনেসম্যান মিস্টার রামপ্রতাপ বাবুর একমাত্র কন্যা, যেটা মনিকা এবং তার পরিবার রাহুলের কাছ থেকে লুকিয়ে রেখেছিল। ড্যাডি, মাম্মা, তোমাদের জন্য আজকে আমি ধরা পড়ে যেতাম। তোমাদেরকে আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম তো আমার বিয়ের পর 5-6 মাস পর্যন্ত তোমরা ওখানেই থাকবে। তোমরা এখানে চলে এসেছো কেন? আমাদের ওই ভাঙাচোরা বাড়িতে থাকতে খুব কষ্ট হচ্ছিল রে মা, কিন্তু তবুও আমরা ওখানেই থাকছিলাম। হঠাৎ করে এত বৃষ্টি শুরু হলো, আমরা ওই বাড়িতে কিছুতেই থাকতে পারলাম না, সেই জন্য আমরা নিজেদের বাড়িতে ফিরে এসেছি। আর আমরা আজকেই শুনলাম ওই গ্রামে বন্যা হয়ে আমাদের ওই নকল বাড়িটাও ভেঙে গেছে। হ্যাঁ, এখানেই তো সমস্যা। রাহুল তোমাদের দুজনকে আমার শ্বশুর বাড়িতে গিয়ে থাকতে বলছে। তোমরা দুজনে গরিবের মতো সেজে নাও। তোমরা এখন আমার সঙ্গে আমার শ্বশুর বাড়িতে থাকবে। কি, আমাদেরকে আবার গরিব সেজে তোমার শ্বশুর বাড়িতে থাকতে হবে? কিন্তু মনিকা, এটা কতদিন পর্যন্ত চলবে? তুমি কতদিন মিথ্যা কথা বলবে? আমি কিছু জানি না মাম্মা। আমি রাহুলকে এখন কিছুতেই সত্যি কথা বলতে পারবো না। ও বড়লোকেদের পছন্দ করে না। তোমরা কেন বুঝতে পারছো না? রাহুল যদি সত্যিটা জেনে আমাকে ছেড়ে দেয়, তাহলে আমি বাঁচতে পারবো না। আমি যা বলছি তোমরা সেটাই করো। মনিকার কথা শুনতে তার বাবা মা বাধ্য হয়। মনিকা তার বাবা মাকে গরিবদের মতো পোশাক আশাক পরিয়ে শ্বশুর বাড়িতে নিয়ে আসে। তাদেরকে দেখে রাহুল খুব খুশি হলেও রাহুলের বাবা মা প্রচন্ড রেগে যায়, কিন্তু রাহুলের সামনে তারা কিছুই বলতে পারে না। রাহুল চোখের আড়াল হতেই তারা মনিকা এবং তার বাবা মায়ের সঙ্গে বাজে ব্যবহার করা শুরু করে। এই মেয়েকে চিনতে আমাদের কোনো ভুল হয়নি। এই মেয়ে, তোমার সাহস তো কম নয়। ভিখারি ঘরের মেয়ে হয়ে আমার বড়লোক ছেলেটাকে তুমি ফাঁসালে। নিজে এসে বড়লোক বাড়িতে থাকছো, খাচ্ছো, সেটাতে সুখ হচ্ছিল না। এখন আবার নিজের গরিব বাবা মাকেও এই বাড়িতে থাকার জন্য নিয়ে এসেছো। কি ভেবেছো কি তুমি আমাদের বাড়িটা কি কোনো আশ্রম? এরকম করে বলবেন না মা। আমার বাবা মা বিপদে পড়েছে। বন্যার কবলে পড়ে আমাদের ঘরবাড়ি ভেঙে গেছে। আমার বাবা মায়ের থাকার মতো কোনো জায়গা নেই। আর সেই জন্যই রাহুল নিজেই আমার বাবা মাকে এখানে নিয়ে আসতে বলেছে। আমি নিজে থেকে কিছুই করিনি। হ্যাঁ, এটাই তো। তুমি তো এই নাটকটাই সবচেয়ে ভালো করতে পারো। মিথ্যা নাটক করে কুমিরের কান্না কেঁদে তুমি আমার ছেলের মন ভোলাতে ভালোই শিখে গেছো। তুমি কি ভেবেছো আমার ছেলেকে তুমি পুতুলের মতো নাচাবে? সেটা আমি কখনোই হতে দেব না। যত তাড়াতাড়ি সম্ভব তোমার বাবা মাকে এখান থেকে বিদায় করো, না হলে তোমাদের কপালে কিন্তু দুঃখ আছে। আপনি চিন্তা করবেন না দিদি, সরকার থেকে আমাদের ঘর বাড়ি ঠিক করে দেওয়া হবে বলেছে। জামাই বাবা বলেছে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ঘর বাড়ি ঠিক করে দেবে। একবার ঘরটা ঠিক হয়ে গেলে আমরা এখান থেকে চলে যাব। দেখতে দেখতে কয়েকদিন কাটে।
একদিন মনিকা বাড়ির সকলের জন্য ব্রেকফাস্ট তৈরি করে। রাহুল এবং তার বাবা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাওয়ার পর, এই যে এতগুলো ব্রেকফাস্টের প্লেট রেডি করেছো কেন? আমাদের বাড়িতে থেকে বড় লোকেদের খাবার খেতে খুব ভালো লাগছে, তাই না? সকালবেলা ব্রেকফাস্টে অমলেট, ব্রেড, জুস কখনো খেয়েছো তোমরা? খাওয়া তো দূরের কথা, কখনো বোধহয় চোখেও দেখোনি। কেন মা, আজকে তো সবার জন্য এই ব্রেকফাস্টই তৈরি করা হয়েছে, আপনি এরকম করে কেন বলছেন? বড় লোকেদের খাবার খেয়ে খেয়ে তোমরা অভ্যস্ত হয়ে পড়ছো। বড়লোক বাড়িতে থেকেও তোমাদের গরিবদের মতোই জীবন কাটাতে হবে, ঠিক যেমন আগে তোমরা জীবন কাটাতে। এই ব্রেকফাস্টের 3টে প্লেট তুলে রেখে দাও। 2-3 দিনের বাসি ভাত নিশ্চয়ই আছে, ওই বাসি পান্তা খাবে তোমরা, তাও আবার শুকনো লঙ্কা পোড়া আর পেঁয়াজ দিয়ে। শুনেছি তো গরিবরা এই খাবার খেতে খুব ভালোবাসে। মা, আপনি এভাবে আমার বাবা মাকে অপমান করতে পারেন না। যা বলার আপনি আমাকে বলুন, আমার বাবা মাকে এভাবে আপনি হেনস্থ করবেন না প্লিজ। না না মনিকা, কোনো অসুবিধা নেই। দিদি, আমরা পান্তা ভাতই খেয়ে নেব। আশা করছি আমাদের পান্তা ভাত খেতে ভালোই লাগবে। জামা, তুই আমাদের জন্য পান্তা ভাত নিয়ে আয়। আশা করছি পান্তা ভাত খেতে ভালোই লাগবে। এমন করে বলছো যেন আগে কখনো পান্তা ভাত খাওনি। বড়লোক বাড়িতে এসে নিজেদেরকে বড়লোক মনে করছো। আর হ্যাঁ, আমরা যেই টেবিলে বসে খাই সেই টেবিলে বসে তোমরা আর খাবে না, তোমরা মাটিতে বসে খাবে। এই বলে জ্যোতি দেবী সেখান থেকে চলে যায়। এরকম ভাবে সময় কাটতে থাকে। দিনের পর দিন জ্যোতি দেবী মনিকা ও তার বাবা মায়ের উপর নানান রকমের অত্যাচার করতে থাকে। একদিন সে মনিকার মায়ের কাছে এসে বলে, এই যে বসে বসে অনেক হয়েছে, এই বাড়িতে থাকতে হলে আর বসে বসে খাওয়া যাবে না। তুমি আমার সাথে আমার রুমে চলো, আমার কিছু কাজ আছে, তুমি করে দেবে। আমার মাকে দিয়ে আপনি এই বয়সে কোনো কাজ করাবেন না। আমার মা বাড়ির কোনো কাজই করতে পারে না। বাড়ির কোনো কাজ করতে পারে না? তাহলে কি করতে পারে? শুধু ঢং করতে পারে? তোমরা গরিব, কিন্তু গরিবদের মতো কেন যে চলতে পারো না? আমি যাকে বলেছি সেই কাজটা করবে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? চলো আমার সঙ্গে। এই বলে জ্যোতি দেবী মনিকার মাকে তার সঙ্গে নিয়ে যায়। জ্যোতি দেবী অনেকগুলো জুতো বের করে বলে, এই যে এই জুতোগুলো পরে পরে সব নোংরা হয়ে গেছে, তুমি জুতোগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে পালিশ করে দাও। কি হলো, কি বললাম, শুনতে পেলে না? মালবিকা দেবী কোনো কথা না বলে জুতাগুলো পরিষ্কার করতে শুরু করে। নিজের মাকে এরকম ভাবে অপমানিত হতে দেখে মনিকার একটুও ভালো লাগে না। তার নিজের প্রতি প্রচন্ড রাগ হয়। আমার জন্য আমার ড্যাডিকে মাম্মাকে কত কষ্ট করতে হচ্ছে। না, আমি আমার ড্যাডি আর মাম্মামকে আর কষ্ট দিতে পারবো না। যে করেই হোক রাহুলকে সত্যি কথা বলে দিতেই হবে, কিন্তু ওকে সত্যি কথা বলার মতো সাহসও তো আমার কাছে নেই। মনিকা এই ব্যাপারটা নিয়ে খুবই ভাবনা চিন্তা করতে থাকে। সে অনেক সাহস করেও রাহুলকে কিছু বলতে পারে না। এরকম ভাবেই কয়েকদিন কাটে। একদিন, বাবা রাহুল, আজকে আমাদের এই শহরের সবচেয়ে বড় বিজনেসম্যানের সঙ্গে মিটিং আছে, তোমাকে কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে যেতে হবে। এই বিজনেস ডিলটা যেভাবেই হোক আমাদের ফাইনাল করতেই হবে, আর আমি জানি এটা তুমি খুব ভালো মতোই করতে পারবে। রাহুল তার বাবা মায়ের কথা শুনে তাদের সঙ্গে যেতে রাজি হয়। কিছুক্ষণ পরেই রাহুল এবং তার বাবা মা নির্দিষ্ট স্থানে গিয়ে পৌঁছায়। আপনারা বাইরে বসে কিছুক্ষণ অপেক্ষা করুন, স্যার এখন এসে পৌঁছাননি। স্যার আপনাদেরকে ভেতরে যেতে বললে তবেই আপনারা যাবেন। রাহুল এবং তার বাবা মা সেখানে বসে অপেক্ষা করতে থাকে। হঠাৎ করে হিমাংশু বাবু সেখানে মনিকার বাবাকে যেন দেখতে পায়। এই রাহুল, আমি তো শ্বশুরকে দেখলাম বলে মনে হলো। এত বড় একটা অফিসে তো শ্বশুর কি জন্য এসেছে, তাও আবার ওইরকম ছেঁড়া ফাটা জামা কাপড় পরে? সবাই তোমার মতো হয় না বাবা, কিছু কিছু বড় লোকদের মন ভালো হয়, সবার মধ্যে তো তোমাদের মতো অহংকার থাকে না। আর বারে বারে আমার শ্বশুর শাশুড়িকে অপমান করা বন্ধ করো প্লিজ। আমিও বোকার মতো প্রশ্ন করলাম, নিশ্চয়ই তো শ্বশুর এখানে ধোয়া মোছার কাজ করে, এছাড়া আর কোনো যোগ্যতাও তো নেই। কিছুক্ষণ পরে রাহুল এবং তার বাবা মাকে ভেতরে যেতে বলা হয়। রাহুল এবং তার বাবা মা ভেতরে যেতেই ভীষণ পরিমাণে অবাক হয়। আসলে ওই কোম্পানির মালিকের চেয়ারে আর কেউ নয়, মনিকার বাবা রামপ্রতাপ বাবু বসেছিল। রাহুল এবং তার বাবা কিছুই বুঝতে পারে না। বাবা আপনি, আমি যেটা ভাবছি সেটা কি তাহলে সত্যি? আপনারা সবাই মিলে এতদিন ধরে আমার সঙ্গে নাটক করলেন? আপনারা গরিব নন, আপনারা তো আমাদের থেকে অনেক বেশি বড় লোক। আমাকে ক্ষমা করে দাও জামাই বাবা, আমরা যা করেছি শুধুমাত্র আমাদের মেয়ের জন্য। মনিকা তোমাকে খুব ভালোবাসে, ও তোমাকে ছাড়া থাকতে পারবে না। শুধুমাত্র মনিকার কথা ভেবে আমরা এসব করতে বাধ্য হয়েছি। আমাদের মেয়ের ভালোর জন্য আমাদেরকে যদি সারা জীবন গরিব হয়ে থাকতে বলা হয়, আমরা সেটাও করতে রাজি আছি। সত্যি আপনাদেরকে দেখে অনেক কিছুই শেখার আছে। আপনাদের মতো বাবা মা যদি সবাই পেতো তাহলে সবাই ধন্য হয়ে যেত। দেখো বাবা দেখো, তোমরা নিজেদের ছেলের ভালোর জন্য একটা গরিব মেয়েকে স্বীকার করে নিতে পারছিলে না, আর এনারা শুধুমাত্র মেয়ের খুশির জন্য দিনের পর দিন গরিবের জীবন কাটিয়েছে। আমি একটু আগে তোমাকে বললাম না বাবা, সব বড় লোক এক হয় না, দেখলে তো? রাহুলের কথা শুনে তার বাবা মা খুবই লজ্জিত বোধ করে। তখনই রাহুলের বাবা রামপ্রতাপ বাবুর কাছে হাত জোড় করে ক্ষমা চায়। ঠিক সেই মুহূর্তে সেখানে মনিকা এবং তার মা চলে আসে।
আমাকে ক্ষমা করে দাও রাহুল, তোমাকে মিথ্যা কথা বলার জন্য। আমি আমার ড্যাডিকে আর মাম্মামকে আর বেশি দিন পর্যন্ত কষ্টে দেখতে পারছিলাম না, সেই জন্য আজকে আসল সত্যিটা সবার সামনে নিয়ে এলাম। রাহুল মনিকাকে ক্ষমা করে দেয়। সেদিনই মনিকার বাবা মা নিজেদের বাড়িতে ফিরে যায় আর মনিকা তার শ্বশুর বাড়িতে হাসি খুশি সংসার করতে থাকে।